আপনাদের আজকে ব্যাংক ট্রান্সফার ওয়াইজ রিকনসিলিয়েশনটা দেখানো হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। ট্রান্সফার ওয়াইজ রিকনসিলিয়েশন মানে মাল্টি কারেন্সি রিকনসিলিয়েশন। আপনার যে মাল্টি কারেন্সির যে বিলগুলো এন্ট্রি করছেন, সেই বিলগুলো আপনার কিন্তু এখানে রিকনসিলিয়েশন করতে হবে আলাদা ওয়েতে। তো দেখেন, আপনাদের ব্যাংক স্টেটমেন্টের মধ্যে আপনাদের যে ব্যাংক স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, এর মধ্যে দেখেন ট্রান্সফার ওয়াইজ নামে একটা ফোল্ডার আছে। কি নামে? ট্রান্সফার ওয়াইজ। এই ফোল্ডারের মধ্যে আপনার 2 নাম্বার যে এক্সেল ফাইলটা, সেটা যদি আপনি ওপেন করেন, তাহলে এখানে অনেক কিছু দেখতে পাবেন, যেটা আপনাদের হয়তো সবকিছু মাথার উপর দিয়ে যাবে। তো জিনিসটা আমি বুঝাই দিব। এই ট্রান্সফার ওয়াইজ, তার আগে বুঝতে হবে যে ট্রান্সফার ওয়াইজটা আসলে কি। ট্রান্সফার ওয়াইজ হলো একটা পেমেন্ট গেটওয়ে, যে পেমেন্ট গেটওয়েটা আপনার মাল্টি কারেন্সির জন্য ইউজ করা হয়। মানে আপনি যে বিলগুলো ক্রিয়েট করেছেন, সে বিলগুলো কিন্তু ইউরো কারেন্সিতে ক্রিয়েট করেছেন। আবার আপনাকে কিন্তু পেমেন্টও করতে হবে ইউরো কারেন্সিতে। কিন্তু আপনি আপনার দেশে বসে থেকে কিভাবে আপনি ইউরো কারেন্সিতে বা অন্য কারেন্সিতে টাকা পে করবেন? সো এই টাকা পে করার জন্য আপনার বিভিন্ন পেমেন্ট গেটওয়ে থাকে, তার মধ্যে ট্রান্সফার ওয়াইজ বা বর্তমানে নাম হলো ওয়াইজ। এই ট্রান্সফার ওয়াইজ বা ওয়াইজটা হলো সবচাইতে বেশি জনপ্রিয় একটা পেমেন্ট গেটওয়ে, এবং আপনার মাল্টি কারেন্সির ক্ষেত্রে সবাই ওয়াইজই ইউজ করে। এখন এই ট্রান্সফার ওয়াইজ আপনার বা ওয়াইজ রিকনসিলিয়েশনটা, এটা আপনার কিভাবে করতে হবে। তো তার আগে আপনাদের আমি দেখাই যে ট্রান্সফার ওয়াইজ বা ওয়াইজ আসলে কিভাবে কাজ করে। বর্তমানে এখন নাম হলো ওয়াইজ, আগে ছিল ট্রান্সফার ওয়াইজ, এখন নাম হলো ওয়াইজ। এই ট্রান্সফার ওয়াইজটা কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্টের মতো কাজ করে। সেটা কেমন? এইখানে আপনার একটা অ্যাকাউন্ট, ট্রান্সফার ওয়াইজে একটা অ্যাকাউন্ট খুলতে হয়। সেই অ্যাকাউন্ট খুললে আপনি, ট্রান্সফার ওয়াইজ কি করে, আপনার ব্যাংক থেকে আপনার কারেন্সিতে টাকাটা নিবে। কিন্তু ট্রান্সফার ওয়াইজ কি করবে, আপনার ব্যাংক থেকে আপনার দেশের যে কারেন্সি, সেই কারেন্সিতে কিন্তু টাকা কি করবে, আপনার ব্যাংক থেকে নিবে। নেওয়ার পরে সে তার ফিটা কাটবে। ফি কাটার পরে যে টাকাটা থাকবে, সেই টাকা সে আপনি যে কারেন্সিতে বা আপনার সাপ্লায়ার যে কারেন্সি, সেই কারেন্সি আপনার বর্তমান রেট কত, সেটা দিয়ে সে কনভার্ট করে টাকাটা কি করবে, আপনার সাপ্লায়ারকে সেন্ড করবে। তাহলে এখানে ট্রান্সফার ওয়াইজটা কিভাবে কাজ করে? ট্রান্সফার ওয়াইজটা কাজ করবে, সর্বপ্রথম ট্রান্সফার ওয়াইজ আপনার ব্যাংক থেকে টাকা নেবে। আপনার ব্যাংক থেকে কি করবে, ট্রান্সফার ওয়াইজ আগে টাকা নেবে, আপনার ব্যাংক থেকে টাকাটা নিবে। টাকা নেওয়ার পরে ট্রান্সফার ওয়াইজ তারা ফি কাটবে। ট্রান্সফার ওয়াইজের যে ফি একটা থাকে, সেই ফিটা সে কাটবে। কাটার পরে বাদ বাকি যে টাকাটা থাকবে, সেই টাকাকে আপনি যে কারেন্সিতে কনভার্ট করবেন বা আপনি যে কারেন্সিতে আপনার ক্লায়েন্ট টাকাটা পাবে, আপনি সেই কারেন্সি সিলেক্ট করে দিবেন। তাহলে কি হয়ে যাবে, আপনার বর্তমানে সেই কারেন্সি রেট কত, সেইটা দিয়ে কি হবে, আপনার কনভার্ট হয়ে আপনার সাপ্লায়ার কি আপনার তার দেশের টাকাতে কি তার ব্যাংকে টাকাটা পাবে। তাহলে এখানে কি হলো, আপনি কিন্তু আপনার কারেন্সিতে টাকাটা পাঠালেন, কিন্তু মাঝখানে ওয়াইজ কি করলো, ওয়াইজ আপনি যে দেশে পাঠাবেন, সেই দেশে যে কারেন্সি, সেই কারেন্সিতে কনভার্ট করে আপনার সাপ্লায়ারের ব্যাংকে তার দেশের কারেন্সিতে টাকাটা পাঠিয়ে দিয়েছে। তাহলে এখানে আপনার কিন্তু কি হলো না, আপনার কিন্তু এখানে কোনো ঝামেলা হলো না। জাস্ট আপনার এখানে কি হলো, মাঝখানে একটা ফিটা আপনার দিতে হলো। মাঝখানে কি হয়েছে, একটা ফি আপনার দিতে হয়েছে। তো এখন এটা হলো আপনার ট্রান্সফার ওয়াইজ এভাবে কাজ করে। এখন দেখেন, ট্রান্সফার ওয়াইজের যেখানে অনেক কিছু আছে, এর মধ্যে থেকে কিন্তু আপনার সব ইনফরমেশন কিন্তু দরকার হবে না, কিছু কিছু ইনফরমেশন আপনার দরকার হবে। এইখানে আপনার ইনফরমেশন দরকার হবে, প্রথমে হলো আপনার
স্ট্যাটাস, যে আপনার এখানে দেখেন লেখা আছে ট্রান্সফার ক্যান্সেল, মানে যেগুলো ক্যান্সেল সেইগুলোর কোনো কাজ করতে হবে না। আপনার যেগুলো ট্রান্সফার হয়েছে মানে সাকসেসফুলি ট্রান্সফার হয়েছে সেইগুলো নিয়ে আপনার কাজ হবে। তারপর এখানে সোর্স কারেন্সি, এটা আপনার দরকার হবে। অ্যামাউন্ট পেইড বাই, এই কলামটা দরকার হবে। ফি, এটা দরকার হবে। অ্যামাউন্ট কনভার্টেড, এই কলামটা দরকার হবে। তারপরে এখানে টার্গেট কারেন্সি, এইটা আপনার দরকার হবে। কনভার্টেড অ্যান্ড সেন্ট টু, এটা দরকার হবে। এক্সচেঞ্জ রেট আপনার এটা দরকার হয় কিন্তু এখন লাগবে না, এটা আপনার কুইক বুকসে লাগে কিন্তু এখানে লাগবে না। আর এক্সচেঞ্জ রেট, পে আউট টাইম, নেম, এই কয়টা আসলে দরকার হয় মেনলি। আপনার স্ট্যাটাস এগুলো থেকে এই পর্যন্ত মাঝখানে যতগুলো আছে এইগুলো হলো আপনার কি দরকার হয়। এখন দেখেন আপনার এইখানে আমি কি বললাম, আমি ওয়াইজটা কিভাবে কাজ করে সেটা প্রথমে বললাম। কিভাবে কাজ করে, ওয়াইজ প্রথমে আপনার ব্যাংক থেকে আপনার কারেন্সি টাকাটা নিবে। দেখেন এখানে সোর্স কারেন্সি, এখানে আপনার সোর্স কারেন্সিতে যে কারেন্সিটা থাকবে সেইটা হবে আপনার কারেন্সি। দেখেন এখানে জিবিপি মানে এটা আপনার কারেন্সি হলো পাউন্ড, সোর্স কারেন্সি। তাহলে কি ওয়াইজ আপনার ব্যাংক থেকে কিন্তু আপনার কারেন্সি টাকাটা নিয়েছে, আপনার যে পাউন্ড সেই কারেন্সিতে কি করেছে টাকাটা কিন্তু নিয়েছে। এখন কোন টাকাটা নিয়েছে, এই যে দেখেন এখানে কি লেখা, অ্যামাউন্ট পেইড বাই, এইখানে যে টাকার অ্যামাউন্টটা দেওয়া এই টাকাটা কি করেছে আপনার ব্যাংক থেকে ওয়াইজ নিয়েছে। আপনারা ট্রান্সফার ওয়াইজ রিকনসিলিয়েশন করতে গেলে আপনারা নিচ থেকে রিকনসিলিয়েশন নিচ থেকে কাজ করবেন, নিচ থেকে শুরু করবেন। কারণ এখানে দেখেন আপনাদের কিন্তু কাজ হবে শুধুমাত্র জুন মাস পর্যন্ত, মানে এই যে শুধুমাত্র এই কয়টার কিন্তু আপনাদের কাজ হবে। আপনাদের কাজ হবে কিন্তু শুধুমাত্র এই কয়টা ট্রানজেকশন, উপরের এই কয়টা ট্রানজেকশন নিয়ে কিন্তু আপনাদের কাজ হবে না, কারণ এগুলো আপনার জুলাই মাস, অন্য মাস জুলাই, আগস্ট, অক্টোবর মাসের। আপনাদের শুধুমাত্র কাজ হবে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত। দেখেন আপনারা এই যে এইখানে সাবমিট টাইম, এইখানে দেখবেন যে 25/6/20, 25/6/20 মানে আপনার জুন মাসের 25 তারিখ। এই ট্রানজেকশন আপনার এর নিচের গুলো কিন্তু আপনার কি আপনার রিকনসিলিয়েশন করতে হবে নিচের গুলো। এখন আপনার কিন্তু এইগুলো কিন্তু আপলোড করতে হবে না, ট্রান্সফার ওয়াইজের এগুলো কিন্তু আপলোড করতে হবে না। তাহলে কিভাবে রিকনসিলিয়েশন করবেন, আপনারা রিকনসিলিয়েশন করবেন নিচ থেকে এই পর্যন্ত, এই যে দেখেন এই পর্যন্ত রিকনসিলিয়েশন করবেন, উপরেগুলো রিকনসিলিয়েশন করার দরকার নাই। তাহলে এখন কিভাবে রিকনসিলিয়েশন করব, তাহলে আমি প্রথমে কি দেখালাম, আপনার প্রথমে আমি বললাম যে আপনার এই টাকাটা কিন্তু ট্রান্সফার ওয়াইজ কি করবে, আপনার ব্যাংক থেকে টাকাটা কি করবে প্রথমে নিবে। তাহলে এই টাকাটা অবশ্যই আপনার ব্যাংকে মাইনাস অবস্থায় আছে। তাহলে আপনার প্রথম কাজটা হবে যে আপনি ব্যাংকে গিয়ে আপনার সেই অ্যামাউন্টটা খোঁজা, যে আপনার কোন ব্যাংক থেকে ট্রান্সফার ওয়াইজ এই টাকাটা নিয়েছে। আমি প্রথমে লয়েডস বিজনেস অ্যাকাউন্টে যাব, এইখানে গিয়ে আমি ব্যাংক স্টেটমেন্ট এখানে যাব, গিয়ে আমি সার্চ করব এখানে কত টাকা নিয়েছে। দেখেন এই যে 397.55, এই টাকাটা সে কি করেছে ওয়াইজ আমার ব্যাংক থেকে টাকাটা নিয়েছে প্রথমে। এটা কিন্তু জিবিপি, এটা কিন্তু পাউন্ডই, এটা আবার যেন ইউরো মনে করেন, এটা কিন্তু পাউন্ড। তাহলে 397.55, তাহলে আমি এখানে এক্সাক্ট অ্যামাউন্ট লিখে সার্চ করি, আমি সার্চ দেই, দেখেন আমার লর্ডস ব্যাংকে নাই। তাহলে আমি টাইট ব্যাংকে যাই, টাইট ব্যাংকে গিয়ে আমি সার্চ করি, এই যে দেখেন 397.55, দেখেন এখানে লেখাই আছে ট্রান্সফার ওয়াইজ। আমি আপনাদের বলেছিলাম যে ট্রান্সফার ওয়াইজ রিকনসিলিয়েশন করবেন না, কারণ এই যে ট্রান্সফার ওয়াইজ রিকনসিলিয়েশন করতে হবে আলাদা হবে। সো আজকে আমি দেখাই দিব ট্রান্সফার ওয়াইজে যে সকল ট্রানজাকশন আছে আপনার ব্যাংকে সেগুলো কিভাবে রিকনসিলিয়েশন করতে হয়। দেখেন
আপনার 397.55 এই টাকা ওয়াইজ কোন ব্যাংক থেকে নিয়েছে? আপনার টাইট ব্যাংক থেকে নিয়েছে। আপনার কি করেছে? টাইট ব্যাংক থেকে নিয়েছে। এইটা হলো আপনার, মানে এটা আপনি খুঁজে বের করুন, ঠিক আছে। এখন আপনার প্রথম স্টেপ হবে আপনাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। আপনার প্রথম স্টেপ হবে রিকনসিলিয়েশন, ট্রান্সফার ওয়াইজ রিকনসিলিয়েশন করার প্রথম নাম্বার স্টেপ হবে আপনাকে একটা ওয়াইজ ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে হবে, মানে ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট। এই ওয়াইজ অ্যাকাউন্টটা কিন্তু আমি জাস্ট আমার রিকনসিলিয়েশন করার পারপাসে আমি এখানে ব্যবহার করব। ওয়াইজটা কিন্তু আমার অ্যাকচুয়ালি কোনো ব্যাংক অ্যাকাউন্ট না, এটা আমি রিকনসিলিয়েশন করার পারপাসে কিন্তু আমি ইউজ করব। সো ওয়াইজ অ্যাকাউন্টটা কিন্তু আমার জাস্ট আমি ক্লিয়ারিং বা হোল্ডিং অ্যাকাউন্ট যেটা আমরা বলি, মানে আমরা ক্লিয়ারিং অ্যাকাউন্ট বলি কাকে? ধরেন কোনো কাজ করার পারপাসে যদি আমার কোনো অ্যাকাউন্ট তৈরি করা লাগে, যে অ্যাকাউন্টটা অলওয়েজ জিরো থাকবে ব্যালেন্স, সেই অ্যাকাউন্টকে কিন্তু আমরা ক্লিয়ারিং বা হোল্ডিং অ্যাকাউন্ট বলি। সো এখানেও আপনার একটা প্রথম নাম্বার স্টেপ হবে আপনার একটা ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করতে হবে, যেটা ইউজ করে আপনি জাস্ট রিকনসিলিয়েশনটা করবেন। তাহলে আপনি প্রথমে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন? অ্যাকাউন্টিং থেকে চার্ট অফ অ্যাকাউন্টসে যাবেন, চার্ট অফ অ্যাকাউন্টস থেকে এখানে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর আপনি এখানে ওয়াইজ লিখবেন। যখনই ওয়াইজ লিখবেন তখন কিন্তু এখানে আপনার একটা ওয়াইজ একটা কিন্তু অ্যাকাউন্ট এখানে শো করবে। এই যে দেখেন ওয়াইজ বিজনেস, সো এইটা আপনি সিলেক্ট করবেন, ওয়াইজ বিজনেস। সো এটার আপনি স্কিপ দিবেন, স্কিপ। সো আপনার কিন্তু এখানে নাম হবে ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট, কারণ আমি কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করতেছি আমার রিকনসিলিয়েশন করার, মানে হেল্পিং একটা অ্যাকাউন্ট হিসেবে আমি এখানে ক্রিয়েট করতেছি। এটা কিন্তু আমার কোনো অরিজিনাল অ্যাকাউন্ট না, এটা কিন্তু আমার কোনো রিকনসিলিয়েশনও করতে হবে না, এটা জাস্ট আমি আমার কাজের সুবিধার জন্য আমি এটা ক্রিয়েট করতেছি, এবং এই অ্যাকাউন্টটা কিন্তু অলওয়েজ জিরো থাকবে। এখানে অ্যাকাউন্ট টাইপ দিবেন, এভরিডে দিবেন, এখানে হাবিজাবি একটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই এখানে। এইখানে দেখেন এখন এই কারেন্সিটা কিন্তু পাউন্ড রাখা যাবে না, এই কারেন্সিটা কিন্তু পাউন্ড রাখা যাবে না, কারেন্সি আপনার এখানে ইউরো দিতে হবে। কারেন্সি কিন্তু এখানে কি করা যাবে না, পাউন্ড রাখা যাবে না, কারেন্সি দিতে হবে ইউরো, দিয়ে সেভ এন্ড কন্টিনিউ করবেন। সো এটা গেল আপনার প্রথম নাম্বার স্টেপ, যে আপনাকে একটা ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, যেটা কারেন্সি হবে ইউরো। 2 নাম্বার স্টেপ হলো আপনাকে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে হবে। আপনাকে কি করতে হবে, একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে হবে, যে কন্ট্যাক্টের নাম হবে আপনার কি, যে কন্ট্যাক্টের নাম হবে আপনার ট্রান্সফার ওয়াইজ ফি। একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন, যে কন্ট্যাক্টের নাম হবে কি, ট্রান্সফার ওয়াইজ ফি নাম দেওয়া হবে, দিয়ে সেভ এন্ড ক্লোজ করবেন। 3 নাম্বার স্টেপ হলো আপনাকে আরেকটা চার্ট অফ অ্যাকাউন্টস গিয়ে একটা এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেটা কি অ্যাকাউন্ট? ট্রান্সফার ওয়াইজ ফি নামে একটা এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সেখানে আপনি একটা কোড ইউজ করবেন, এখানে আপনার ওয়াইজ ফি বা ট্রান্সফার ওয়াইজ ফি নামে একটা এক্সপেন্স অ্যাকাউন্ট কি করতে হবে, এখানে আপনার ক্রিয়েট করতে হবে। এখানে আপনি ভ্যাট নো ভ্যাট দিয়ে দিবেন। সো এখানে আপনার কি করতে হবে, 3 নাম্বার স্টেপ হলো একটা ওয়াইজ ফি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। প্রথম নাম্বার স্টেপ কি হলো, প্রথম নাম্বার স্টেপ হলো আপনার একটা ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা কারেন্সি হবে ইউরো। 2 নাম্বার স্টেপ হলো একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে হবে ট্রান্সফার ওয়াইজ ফি নামে। 3 নাম্বার স্টেপ হলো একটা এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা নাম হবে ওয়াইজ ফি বা ট্রান্সফার ওয়াইজ ফি। সো এই 3টা কাজ সর্বপ্রথম আপনার কি করতে হবে, করে নিতে হবে। এরপরে 4 নাম্বার স্টেপ হলো আপনাকে যে এক্সেল ফাইলটা দেওয়া হয়েছে, সেই এক্সেল ফাইলে আপনার অ্যামাউন্ট পেইড বাই যে কলামটা আছে, সেই কলামে যে অ্যামাউন্টটা আছে আপনার কিন্তু এই একটা একটা করে আগে রিকনসিলিয়েশন করতে হবে। এই একটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি উপরটাতে হাত দিবেন।
তাহলে কি করতে হবে, 4 নাম্বার স্টেপ হলো আপনাকে সেই এক্সেল ফাইলে গিয়ে অ্যামাউন্ট পেইড বাই এই কলাম, অ্যামাউন্ট পেইড বাই এই কলামে যে অ্যামাউন্টটা আছে একদম প্রথমে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা কি করতে হবে, আপনার ব্যাংকে খুঁজে বের করতে হবে যেটা কোন ব্যাংকে আছে। তাহলে এটা আমার টাইট ব্যাংকে আছে, এটা আমি এখন ব্যাংকে, এটা হলো 4 নাম্বার স্টেপ। আপনারা কি করতে হবে, ব্যাংকে সেটা বের করতে হবে যেটা কোন ব্যাংকে আছে, এটা হলো 4 নাম্বার স্টেপ। সেখানে আমি সার্চ করি, সেটা আমার দেখেন টাইট ব্যাংকে আছে কয় তারিখে, 6/1/2020। তাহলে এখন আমি রিকনসাইল অপশনে গিয়ে আমি সেই ট্রানজাকশনটা বের করি, 6/1/2020 হয়ে গেল। এই যে, তাহলে আমি এখানে কি আমার 4 নাম্বার স্টেপ হলো কি, আমার অ্যামাউন্ট পেইড বাই যে কলামে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা আমার ব্যাংকে খুঁজে বের করতে হবে এটা কোন ব্যাংকে, কোন ব্যাংক থেকে টাকাটা ওয়াইজ নিয়েছে। 4 নাম্বার স্টেপ আমার এখানে কমপ্লিট। 5 নাম্বার স্টেপ হলো আপনাকে কি করতে হবে, এখানে ট্রান্সফার অপশন সিলেক্ট করতে হবে। ট্রান্সফার অপশন সিলেক্ট করে এই যে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করতে হবে। আপনার 5 নাম্বার স্টেপ কি হলো, 5 নাম্বার স্টেপ হলো আপনার ট্রান্সফার অপশনে ক্লিক করে আপনার ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। এখন 6 নাম্বার স্টেপ হলো এই যে দেখেন অ্যামাউন্ট ইউরো, এইখানে আপনার ইউরো অ্যামাউন্টটা বসাতে হবে। এই ইউরো অ্যামাউন্টটা আপনি কই পাবেন, এই ইউরো অ্যামাউন্টটা আপনার সেই এক্সেল ফাইলে দেওয়া আছে। দেখেন এই যে টার্গেট কারেন্সির পরে আপনার যে অ্যামাউন্টটা দেওয়া আছে, দেখেন কনভার্টেড অ্যান্ড সেন্ট টু, এই কলামে আপনার যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে এইটা হলো ইউরো কারেন্সি। দেখেন সোর্স কারেন্সির পরে যে অ্যামাউন্টটা দেওয়া আছে এইটা কিন্তু জিবিপি, এইটাও জিবিপি, এইটাও জিবিপি। এরপরে দেখেন টার্গেট কারেন্সির পরে দেখেন এখানে লেখা আছে টার্গেট কারেন্সি ইউরো, তার মানে জিবিপি থেকে ইউরোতে কি হয়েছে, টাকাটা গিয়েছে। তাহলে টার্গেট কারেন্সির পরে যে অ্যামাউন্ট কলামটা আছে দেখেন এখানে কনভার্টেড অ্যান্ড সেন্ট টু, এইখানে যে অ্যামাউন্ট কলামটা আছে এইটা হলো ইউরো অ্যামাউন্ট। তাহলে আপনার কি হলো, আপনার 6 নাম্বার স্টেপ হলো যে আপনার ইউরো অ্যামাউন্টটা এখানে বসাতে হবে। তাহলে আমি তো রিকনসাইল করতেছি এইটা, তাহলে এইটার ইউরো অ্যামাউন্টটা কত, এইটা 465। তাহলে আপনার এখানে 465 এখানে লিখতে হবে। এখন আপনার তো এখানে ইউরো অ্যামাউন্ট আপনি দিলেন, কিন্তু এখানে দেখেন আপনাকে তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আপনি কিন্তু রিকনসিলেশন করতেছেন 397.55 এই অ্যামাউন্টটা, আপনি কি করতেছেন, রিকনসিলেশন করতেছেন 397.55। এখন আপনাকে এখানে মাথায় রাখতে হবে যে ওয়াইজ কিভাবে কাজ করে। আমি আপনাদের শুরুতে কিভাবে বললাম যে ওয়াইজ প্রথমে আপনার ব্যাংক থেকে টাকাটা কাটবে, কাটার পরে সে তার ফি কাটবে। আপনার ব্যাংক থেকে যে অ্যামাউন্টটা কাটবে সেই কাটার পরে সেই টাকাটার মধ্যে থেকে সে তার ফিটা রেখে দিবে। ফি রাখার পরে বাদ বাকি যে টাকাটা থাকবে, দেখেন 397.55 থেকে যে দেখেন ফি, যে ফি কলাম 1.72 মাইনাস করেন, তাহলে দেখবেন যে 395.83 এই অ্যামাউন্টটা আসে। তাহলে ওয়াইজ কি করবে, ওয়াইজ তার ফিটা কাটবে, ফি কাটার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেইটাকে সে কনভার্ট করবে, সেইটাকে সে কনভার্ট করে কিন্তু এই ইউরো অ্যামাউন্টে সে কনভার্ট করবে। তার মানে এখানে কি হচ্ছে, তার মানে 395.83 সমান 465, কারণ ফি বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে দেখেন অ্যামাউন্ট কনভার্টের মানে এই অ্যামাউন্টটাকে সে কি করেছে, ইউরো অ্যামাউন্টে কনভার্ট করে 465 করেছে। আপনার
395.83 সে কনভার্ট করে 465 করেছে। তার মানে আমরা এখানে বলতে পারি যে 395.83 সমান 465। কিন্তু আমি তো রিকনসিলেশন করতেছি এই 397, তাহলে মাস, আর আমি এখানে লিখলাম কত, আমি এখানে লিখলাম 465। তার মানে এই অ্যামাউন্টটা আমি ধরেন লিখলাম ওখানে, সাপোজ এই অ্যামাউন্টটা লিখলাম, যেহেতু এটা এবং এটা সমান, সো আমি ধরেন এই অ্যামাউন্টটা লিখলাম। তাহলে এখনো যে 1.72 যে আমার ফিটা আছে, তাহলে এই ফিটা আমি কিভাবে রিকগনাইজ করবো, কিভাবে আমি অ্যাড করব? কারণ 395.83 সমান 465, তাহলে এখানে 465 মানেই 395.83, কিন্তু আমি তো রিকনসিলেশন করতেছি 397.55। তাহলে মাঝখানে যে আরো 1.72 আছে, এটা হলো কি, এটা হলো ফি। তাহলে আমার এখানে ফিটা আমি কিভাবে অ্যাড করব? তাহলে কি করতে হবে এখন আমাকে, এখন হলো আমার 7 নাম্বার স্টেপ হলো আমাকে এখানে ফি অ্যাড করতে হবে। এখানে কি করতে হবে, আমার ফিটা অ্যাড করতে হবে। তাহলে ফিটা কিভাবে অ্যাড করব? ফিটা অ্যাড করার জন্য দেখেন এখানে কি লেখা, ব্যাংক ফিস, এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই ব্যাংক ফিস লেখা এই অপশনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে যখন প্রথমে আসে টু, মানে আপনার সাপ্লায়ার নেম দিতে বলতেছে, সো এখানে আপনি দিবেন যে আপনি যে ট্রান্সফার ওয়াইজ যে একটা অ্যাকাউন্ট, একটা ইয়ার তৈরি করলেন, আপনি যে ট্রান্সফার ওয়াইজ নামে একটা প্রথমে যে 3 নাম্বার স্টেপ যে একটা কন্টাক্ট ক্রিয়েট করলেন, 2 নাম্বার স্টেপ, সেটা আপনি এখানে দিলেন। ডেসক্রিপশন এখানে দিলেন যে ফি। অ্যাকাউন্ট, ওই যে আপনি যে এক্সপেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন ট্রান্সফার ওয়াইজ ফি নামে, সেটা এখানে দিবেন। ট্যাক্স সেট এখানে আপনি নো ভ্যাট দিবেন। আর অ্যামাউন্ট কত হবে, দেখেন এখানে কি লেখা, অ্যামাউন্ট জিবিপি, তার মানে এখানে আপনার কিন্তু জিবিপি অ্যামাউন্টে লিখতে হবে। এখন ওয়াইজ কিন্তু কি করে, ওয়াইজ আপনার ব্যাংক থেকে যে কারেন্সিতে টাকাটা নেয়, ফিটাও কিন্তু সেই কারেন্সিতেই কাটে। তার মানে এই ফিটাও কিন্তু জিবিপি। তাহলে 1.72 হলো আমার এখানে লিখতে হবে 1.72। তাহলে এখানে দেখেন আমার কি হয়ে গেল, 465 সমান কত, 395.83 আর 1.72, দুটা যোগ করলে কিন্তু আমার এই অ্যামাউন্টটা আসে। তার মানে আমার এখানে কিন্তু ফুললি এটা কি হয়ে গেল, রিকগনাইজ কিন্তু আমার এখানে হয়ে গেল। সো আমি আবার বলি, প্রথম নাম্বার স্টেপ হলো আপনাকে একটা ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেটা ইউরো কারেন্সি। 2 নাম্বার স্টেপ হলো আপনাকে একটা ট্রান্সফার ওয়াইজ ফি নামে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করতে হবে। 3 নাম্বার স্টেপ হলো আপনাকে একটা ওয়াইজ বা ট্রান্সফার ওয়াইজ ফি নামে একটা এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। 4 নাম্বার হলো আপনি এই এক্সেল ফাইলে যে অ্যাকাউন্টটা রিকনসিলেশন করবেন, ওই অ্যামাউন্টটা কি করতে হবে, আপনার ব্যাংকে খুঁজে বের করতে হবে যে কোন ব্যাংক থেকে টাকাটা কেটে নিয়েছে। এটা হলো 4 নাম্বার স্টেপ, আপনি খুঁজে বের করলেন, ওকে। 5 নাম্বার স্টেপ হলো আপনি ট্রান্সফার অপশনে ক্লিক করে ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্টে সিলেক্ট করবেন। 6 নাম্বার স্টেপ হলো অ্যামাউন্ট ইউরো, এইখানে আপনি যেটা রিকনসিলেশন করতেছেন ওই ট্রানজ্যাকশনের যে ইউরো অ্যামাউন্টটা আছে, সেই ইউরো অ্যামাউন্টটা আপনি এখানে লিখবেন। এটা হলো আপনার কি 6 নাম্বার স্টেপ। আর 7 নাম্বার স্টেপ হলো আপনার যে ব্যাংক ফিটা আছে, সেই ব্যাংক ফিটা আপনার কি করতে হবে, এখানে রিকগনাইজ করে দিতে হবে। দিয়ে এটা আপনি রিকনসাইল বাটনে ক্লিক করে দিলেন। আপনার কিন্তু জাস্ট এই ব্যাংকে আপনার কিন্তু কি হলো, আপনার কিন্তু জাস্ট ব্যাংকে ম্যাচিং হলো, আপনার কি হলো, আপনার ব্যাংকে এই ব্যাংকে জাস্ট ম্যাচিং হলো, কিন্তু এখনো কিন্তু আপনার কাজ শেষ হয় নাই, কারণ আপনার বিল তো এখনো পেমেন্ট হয় নাই। তাহলে বিল কিভাবে পেমেন্ট করবেন, দেখেন আমি কিন্তু কি করলাম, টাইট ব্যাংক থেকে ট্রান্সফার করে ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্টে নিয়ে গেলাম। টাইট ব্যাংক থেকে কি করেছি, আমি ট্রান্সফার করে ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্টে নিয়ে আসছি। সো আমি আপনাদের কি বলেছি, আমি বলেছি ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্টে কিন্তু কোনো ব্যালেন্স থাকা যাবে না, এখানে কিন্তু অবশ্যই ব্যালেন্স জিরো থাকতে হবে। তাহলে এখন কি করতে হবে, এখন আমাকে দেখতে হবে যে আমি যে রিকনসিলেশন করলাম
এইটা আমার কোন বিলের পেমেন্টটা আমি রিকনসিলেশন করলাম। তাহলে আপনি কিভাবে বুঝবেন? এটা হলো একদম সর্বলাস্ট 8 নাম্বার স্টেপ। আপনি সেই ইয়াতে যাবেন, কি বলে, এক্সেল ফাইলে আসবেন। এক্সেল ফাইলে আসার পরে দেখেন এই যে নেম, এইখানে আপনার সেই সাপ্লায়ার নেমটা লেখা থাকবে যে আপনি কোন সাপ্লায়ারের পেমেন্টটা করলেন। এইখানে দেখেন আপনার সাপ্লায়ার নেম কোনটা, রেস্ট্যান্ট এসআরএল, এইটা হলো আপনার সাপ্লায়ার নেম। আপনাদের কিন্তু এই রেস্ট্যান্ট এসআরএল এর কিন্তু 465 একটা কিন্তু বিল অলরেডি কিন্তু আছেই। তার মানে এইটা হলো আমার সেই বিলের পেমেন্ট। তাহলে এখান থেকে আমি কি করলাম, সাপ্লায়ার নেমটা পেলাম। এখন কি করতে হবে, এখন আপনার কন্টাক্টে গিয়ে সেই সাপ্লায়ার নেমটা খুঁজে বের করতে হবে এবং সেই বিলটা খুঁজে বের করতে হবে। 465 টাকা সেই বিলটা কি করতে হবে, খুঁজে বের করতে হবে। এই যে দেখেন 465 টাকার বিল। তাহলে এটা কি করতে হবে, এটা বিলটা আপনি ওপেন করবেন। ওপেন করে আপনি এখানে ম্যানুয়ালি এখন পেমেন্ট দেখায় দিবেন। ম্যানুয়ালি কোন অ্যাকাউন্টে দিবেন? কারণ আমি যখন রিকনসিলিয়েশন করলাম, আমি কিন্তু টাইট ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে ওয়াইজ অ্যাকাউন্টে দিয়েছি। সো ওয়াইজ অ্যাকাউন্টে কিন্তু আমার টাকাটা বেশি হয়ে আছে। এখন আপনি ম্যানুয়ালি পেমেন্ট করবেন ওয়াইজ অ্যাকাউন্টের মাধ্যমে। তাহলে কি হবে, ওয়াইজ অ্যাকাউন্টে ট্রান্সফার করার মাধ্যমে টাকাটা বেশি, আর এখন পেমেন্ট করার মাধ্যমে টাকাটা জিরো হয়ে যাবে। এখন দেখেন এখানে ডেট, এই পেইড ডেটটা আপনি কই থেকে পাবেন? আপনি যেটা রিকনসিলিয়েশন করবেন তার দেখেন এই যে পে আউট টাইম নামে একটা কি আছে, এখানে দেখেন একটা ডেট দেওয়া আছে, পে আউট টাইম। এই দেখেন এখানে 6/1/2020। তো কি করবেন, এখানে আপনি 6/1/2020 দিবেন। এখন আপনার কিন্তু এখানে আপনার দেখেন এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, কারণ আপনার বিল ডেট কিন্তু আমার কিন্তু বিল ক্রিয়েট করা হয়েছে 17 তারিখে। দেখেন আমার বিল ক্রিয়েট হয়েছে 17 তারিখে, কিন্তু পেমেন্ট হয়েছে 6 তারিখে। কারণ এটা যেহেতু দেশের বাহির থেকে আমি কিনতেছি, এই কারণে কিন্তু আমাকে আগে পেমেন্ট করতে হয়েছে। আমি কি করেছি, এটা যেহেতু দেশের বাহির থেকে আমি প্রোডাক্টটা নিয়েছি, এই কারণে আমাকে আগে পেমেন্ট করতে হয়েছে। আগে পেমেন্ট করার পরে আমাকে যখন প্রোডাক্টটা দিয়েছে তখন আমাকে বিল দিয়েছে। সো প্রোডাক্ট দিয়েছে আমাকে 17 তারিখে, কিন্তু আমি পেমেন্ট করেছি 6 তারিখে। সো আপনি এখানে যে পেমেন্ট ডেট, এই ডেটটা অবশ্যই আপনার এখানে যে দেখেন পে আউট টাইম, এই কলামে আপনার যে ট্রানজাকশনটা আপনি রিকনসাইল করতেছেন তার যে ডেটটা এখানে দেওয়া আছে, সেই ডেটটা আপনি ওখানে দিবেন। সো দেওয়ার পর এখানে পেইড ফ্রম আপনি দিবেন ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট দিয়ে অ্যাড পেমেন্ট অপশনে ক্লিক করে দিবেন। এখন যদি আপনি ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্টে যান, তাহলে দেখবেন যে আপনার ব্যালেন্স হয়ে গেছে 0। যখনই আপনার ওই ব্যালেন্সটা মানে বিল পেমেন্টের মাধ্যমেই কিন্তু আপনার কাজ শেষ হবে। কোন পর্যন্ত ছিলাম? কন্টাক্টে গিয়ে অ্যামাউন্ট অ্যাডজাস্ট করতে হবে। অ্যামাউন্ট অ্যাডজাস্ট করতে হবে না, আপনার ওই অ্যামাউন্টে ইয়ে করতে হবে, পেইড করতে হবে। সো আপনার হ্যাঁ, আপনার সেটা আপনার কোন সাপ্লায়ার আপনার এখানে লেখা থাকবে, সেই সাপ্লায়ারে গিয়ে, যেহেতু এখানে দেখেন এক্স্যাক্টলি কিন্তু 465 যে অ্যামাউন্টটা, তার কিন্তু কি আছে, তার কিন্তু বিল কিন্তু আপনার এখানে এক্সাক্ট অ্যামাউন্টের বিল কিন্তু আছে। সো আপনি সেই বিলটা ওপেন করবেন। সেই বিলটা ওপেন করে এইখানে আপনি পেমেন্ট দেখাবেন এবং পেমেন্ট ডেট দিবেন। এই যে দেখেন পে আউট টাইমের যে ডেট, সেই ডেটটা দিবেন। কারণ আপনার কিন্তু দেশের বাহির থেকে প্রোডাক্ট নেওয়ার কারণে পেমেন্ট করতে হয়েছে আগে এবং বিল কিন্তু ক্রিয়েট হয়েছে পরে, এটা কিন্তু স্বাভাবিক। দেশের বাইরে থেকে কোনো কিছু কিনতে হলে কিন্তু আগে পেমেন্ট করতে হয়, এটা স্বাভাবিক। সেই কারণে আপনার কিন্তু পেমেন্ট হয়েছে আগে, বিল ক্রিয়েট হয়েছে পরে। সো দেখেন আপনি যখন এটা পেমেন্ট করবেন, আপনি যখন রিকনসিলিয়েশন ম্যাচিং করলেন, তখন কিন্তু আপনার ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্টটা কিন্তু বেশি ছিল। এখন যখন আপনি ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্টের মাধ্যমে যখন পেমেন্ট করে দিলেন,
তখন দেখেন আপনার ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্টটা কিন্তু এখন দেখেন ব্যালেন্স হয়ে গেছে 0। এই দেখেন ব্যালেন্স 0 হয়ে গেছে। আগে ছিল 465, কারণ আমি টাইট ব্যাংক থেকে টাকাটা এই ব্যাংকে ট্রান্সফার করেছি, এই কারণে টাকাটা বেশি ছিল। এখন আমি এই ওয়াইজ অ্যাকাউন্টের মাধ্যমে আমি বিলটা পেমেন্ট করে দিয়েছি, এই কারণে আমার কিন্তু এখানে ব্যালেন্স হয়ে গেছে 0। এখন আপনাদের প্রশ্ন হলো ভাই এখানে তো আনরিকনসাইল্ড, সো এখানে আনরিকনসাইল্ডই থাকবে, কারণ এই ওয়াইজ অ্যাকাউন্টটা জাস্ট আমি কি করতেছি, আমি এখানে রিকনসিলিয়েশন করার জন্য আমি ইউজ করতেছি। এটা কিন্তু আমার কোনো অরিজিনাল কোনো ব্যাংক অ্যাকাউন্ট না, এটা আমি রিকনসিলিয়েশন করার জন্য ক্রিয়েট করতেছি। এইখানে যেটা মেন সেটা হলো এই ব্যালেন্স। আপনার প্রতিটা ট্রানজ্যাকশন যখন কাজ শেষ হয়ে যাবে, বিল পেমেন্টের মাধ্যমে কিন্তু কাজ শেষ হবে, আর বিল পেমেন্ট হলেই কিন্তু আপনার এখানে ব্যালেন্স হয়ে যাবে 0। সো এইটাই হলো মেন, যে আপনার প্রতিটা ট্রানজ্যাকশন রিকনসিলিয়েশন করার পরে কিন্তু আপনার এখানে ব্যালেন্স 0 হতে হবে এবং 0 হবে। এটাই হলো মেন। এখানে স্ট্যাটাস কি সেটা কিন্তু কোনো কিছু না, কারণ আমি কিন্তু এগুলো রিকনসাইল করব না। এটা জাস্ট আমি ওয়াইজ ক্লিয়ার অ্যাকাউন্টটা আমি কি করলাম, আমার রিকনসিলিয়েশন করার কাজ জন্য আমি ইউজ করতেছি, সেখানে ব্যালেন্স কিন্তু 0 হতে হবে। সো আমি আরেকবার আপনাদের আমি বলে দিই, দেখেন এটা কিন্তু খুব ইজি ছিল, কারণ 465 টাকার কিন্তু আমার বিল ছিল অলরেডি। এখন দেখেন আপনার যখন এটা কাজ শেষ হয়ে যাবে, তখন আপনি অবশ্যই এই 2 নাম্বারটাতে হাত দিবেন। এখন দেখেন এই 2 নাম্বারটা কিন্তু কুবো ডিজাইনের। আপনাদের কিন্তু এই 3000 টাকার কিন্তু অলরেডি কিন্তু কুবো ডিজাইনের একটা কিন্তু বিল এই অ্যামাউন্টে কিন্তু আছেই। আপনাদের কিন্তু 3000 টাকার কুবো ডিজাইনের একটা বিল কিন্তু আছেই। আমি যদি আপনাদের দেখাই, দেখেন এই যে এই বিলটা কিন্তু দেখেন জানুয়ারি মাসে 31 তারিখ, আপনাদের এই বিলটা কিন্তু একদম এক্স্যাক্টলি 3000 টাকারই। তার মানে এটাও কিন্তু আপনাদের করতে কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এটাও কিন্তু এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট আছে। এরপর থেকে আপনাদের করতে একটু মাথা খাটাতে হবে আরেকটু, সেটা হলো কি, দেখেন এরপরে কিন্তু আপনার পেমেন্ট করেছে একের অধিক বিলগুলোর, এরপরে কিন্তু 3টা 4টা 5টা বিল মিলে কিন্তু, বা আপনার অনেক সময় কি হয়েছে 3-4টা বিল মিলেও পেমেন্ট হয়েছে, আবার একটা বিলের কিছু কিছু অংশও কিন্তু এখন থেকে পেমেন্ট হয়েছে। শুধুমাত্র নিচের এই 2টার এক্স্যাক্টলি বিল আপনারা পাবেন, আর বাদ বাকিগুলো কিন্তু কোনো এক্স্যাক্টলি বিল পাবেন না, কারণ বাদ বাকিগুলোর হয়তো 3-4টা বিল মিলে একসাথে পেমেন্ট করেছে, না হলে হয়তো বড় অ্যামাউন্টের বিলের আর কিছু টাকা পেমেন্ট করেছে, এইরকম। সো এখন আমি আপনাদের সহজ করে দেওয়ার জন্য আমি আপনাদের বলে দেই, দেখেন এই যে 3 নাম্বারটা যেটা আছে, এই যে এটা কিন্তু ইউরো অ্যামাউন্ট, এটা কিন্তু ইউরো অ্যামাউন্ট। এখানে দেখেন কত আছে, 3348.1। এই এক্স্যাক্টলি এই সেম অ্যামাউন্টের কিন্তু বিল আপনাদের নাই। সো এইটা আমি আপনাদের বলে দেই যে এটা কোন কোন বিলের পেমেন্ট। আপনারা যদি একটু ভালো করে দেখেন, আপনাদের কিন্তু কুবো ডিজাইনের এখানে খুব সুন্দর করে কিন্তু মান্থ ওয়াইজ কিন্তু বিলগুলো দেওয়া। দেখেন আপনার জানুয়ারি মাসের কিন্তু একটা বিল মাত্র 3000 টাকা, এটা তো পেমেন্ট হয়ে যাচ্ছে। এখন জানুয়ারি মাসের পরে কোন মাস, জানুয়ারি পরে তো ফেব্রুয়ারি মাস। দেখেন এইখানে কিন্তু ফেব্রুয়ারি মাসের কয়টা বিল, 1 2 3 4 5 6 7, এই যে ফেব্রুয়ারি মাসের 7টা বিল, ফেব্রুয়ারি মাসের 7টা বিলের যে অ্যামাউন্ট, এই টোটাল 7টা বিলের অ্যামাউন্ট যোগ করলে কিন্তু এক্স্যাক্টলি সেম এই অ্যামাউন্টে আসবে। এটা কেন বলতেছি, কারণ আমি এটা করছি বিধায় আমি জানি। আপনাদের কুবো ডিজাইনের ফেব্রুয়ারি মাসে যে 7টা বিল আছে, ওই 7টা বিলের যে অ্যামাউন্ট, 7টা বিলের অ্যামাউন্ট যদি আপনি যোগ করেন, যোগ করে দেখবেন যে এক্স্যাক্টলি 3348.10 এই অ্যামাউন্টেই কিন্তু আসবে। তাহলে আপনার কিন্তু এখানে 1 থেকে 7 নাম্বার স্টেপ কিন্তু সেম থাকবে। আপনার এখানে 1 থেকে 7 নাম্বার স্টেপ পর্যন্ত কিন্তু সবকিছু সেম থাকবে, শুধুমাত্র লাস্ট যে 8 নাম্বার স্টেপ বিল পেমেন্টে, সেখানে কি একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, আমি এখানে কি করলাম, যেহেতু এক্স্যাক্টলি অ্যামাউন্টের বিল আছে, এই কারণে জাস্ট আমি একটা বিল পেমেন্ট করার কারণে আমার এখানে কিন্তু ব্যালেন্স 0 হয়ে গেছে। আর আপনাদের তখন কি করতে হবে, আপনারা তখন কুবো ডিজাইনে যাবেন, কুবো ডিজাইনে গিয়ে ফেব্রুয়ারি মাসের যতগুলো বিল আছে 7টা বিল,
7টা বিলই আপনি কি করবেন, একটা একটা করে 7টা বিলে আপনি কি করবেন, একটা একটা করে পেমেন্ট করবেন। আপনি যখনই 7টা বিল পেমেন্ট করে দিবেন একটা একটা করে, ফেব্রুয়ারি মাসের কিন্তু, তখনই দেখবেন যে আপনার ওয়াইস ক্লিয়ারিং অ্যাকাউন্টটা আবার জিরো হয়ে গেছে। ওয়াইস ক্লিয়ারিং অ্যাকাউন্টটা কি হয়ে গেছে, আবার জিরো হয়ে গেছে। আপনি ধরেন একটা বিল ওপেন করে পেমেন্ট করলেন, ওটা হয়ে গেল, তখন আবার ব্যাকে এসে ফেব্রুয়ারি মাসে আরেকটা বিল ওপেন করবেন, ওই বিলটা পেমেন্ট করবেন। এইভাবে ফেব্রুয়ারি মাসে 7টা বিল পেমেন্ট করে দিলে কিন্তু আপনার ওয়াইজ অ্যাকাউন্টটা কিন্তু আবার জিরো হয়ে যাবে, আবার কিন্তু জিরো হয়ে যাবে। এবং এটা কিন্তু আমি আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু আপনার এক্স্যাক্টলি কিন্তু সেম অ্যামাউন্টই হবে, কারণ আমি কাজ করেছি আর এখানে আমি আপনাদের বলতে পারতেছি। এখন দেখেন তাহলে এখানে কি হচ্ছে, জানুয়ারি মাসের 3,000 টাকা তো বিল পেমেন্ট হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে যে 7টা আছে এগুলোও পেমেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এখন পরবর্তী এই যে পরবর্তী দেখেন 738.83, এইটাও কিন্তু কোবো ডিজাইনেরই পেমেন্ট। তাহলে পরবর্তী আপনার কোন মাসের বিল থাকতেছে, দেখেন জানুয়ারি মাসও পেমেন্ট হয়ে যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের সব বিলও কিন্তু পেমেন্ট হয়ে যাবে আপনার। তাহলে পরবর্তী মাস হলো মার্চ মাস। দেখেন মার্চ মাসে কিন্তু 3টা বিল আছে। মার্চ মাসে কয়টা বিল আছে, 3টা বিল আছে। সো এই মার্চ মাসের এইটা আমি এখন আপনাদের করে দেখাবো, কারণ আপনাদের এখন কিন্তু আর এক্স্যাক্টলি কোনো কি হবে না, এক্স্যাক্টলি কিন্তু মানে আর কিন্তু আপনারা বিল পাবেন না। এখানে যেরকম 7টা বিল মিলেও কিন্তু আপনার এক্স্যাক্টলি অ্যামাউন্টটা কিন্তু আসবে, আপনার 7টা বিল মিলেও কিন্তু এক্স্যাক্টলি অ্যামাউন্টই আসবে, কিন্তু এরপর থেকে আর কিন্তু এক্স্যাক্টলি অ্যামাউন্ট আসবে না। এরপরে কি হবে, এরপরে আপনার পার্শিয়ালি পেমেন্ট হবে, হয়তো আপনার দুইটা বিল আপনার ফুললি পেড হয়ে যাচ্ছে, 3 নাম্বার বিলে গিয়ে হয়তো আপনার কিছু টাকা পেমেন্ট করতে হচ্ছে। আবার হয়তো এমন হতে পারে যে আপনার 4 নাম্বার বিলে কিছু টাকা পেমেন্ট করতে হচ্ছে, পার্শিয়ালি পেমেন্ট করতে হচ্ছে, এরকম কিন্তু এখন থেকে হবে। তাহলে এইটা আপনার কিভাবে করতে হবে সেটা আমি এখন দেখায় দিব। তাহলে এখানে আমার প্রথম কি কাজ হবে, প্রথম কি কাজ, আমার তো প্রথম 3টা স্টেপ তো আমার প্রথমে কমপ্লিটই আছে, ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে আমার কন্টাক্ট, আর হলো এক্সপেন্স অ্যাকাউন্ট, 3টা তো অলরেডি ক্রিয়েট করাই আছে, তাহলে ওই 3টা বাদ। 4 নাম্বার স্টেপ কি, এই যে অ্যামাউন্টটা কি আমার ব্যাংক থেকে নিয়েছে, যে অ্যামাউন্ট আমার কি করেছে ব্যাংক থেকে নিয়েছে ওয়াইজ, সেই অ্যামাউন্টটা খুঁজে বের করতে হবে। তাহলে এখানে কত আছে, 645.02, এটা আমার খুঁজে বের করতে হবে যেটা আমার কোন ব্যাংকে। তো টাইট ব্যাংকে যাই, দেখি এখানে আছে কিনা 645.02। মানে আপনার কিন্তু এখানে জাস্ট এই দেখেন পেয়ে গেছি, এটা কত 6 মার্চ তারিখে। তাহলে রিকনসাইল অপশনে যাবেন, এখানে গিয়ে আপনি সেই ট্রানজাকশনটা খুঁজে বের করবেন। এটা যত সময় আপনার এটা মনে হয় 20 নাম্বার পেজে আছে মেবি, এটাতে নাই, 17 নম্বর পেজে দেখি 6 মার্চ। এই যে দেখেন 6 এটা বের করলাম। তাহলে এখন আমার 4 নাম্বার স্টেপ তো এখানে পেয়ে গেলাম। 5 নাম্বারটা কি, ট্রান্সফার অপশনে ক্লিক করে ট্রান্সফার ওয়াইজে ক্লিক করতে হবে। 6 নাম্বারটা কি, ইউরো অ্যামাউন্টটা বসাতে হবে। ইউরো অ্যামাউন্ট কত, ইউরো অ্যামাউন্ট হলো আমার দেখেন 738.83, 738.83, 738.83, এটা গেল আমার কি 6 নাম্বার স্টেপ। 7 নাম্বার এখন আমার ব্যাংক ফি রেকগনাইজ করতে হবে, ব্যাংক ফি। তাহলে ব্যাংক ফিজ অপশন এখানে ক্লিক করি, এখানে আমার সেই কন্ট্যাক্টটা
এখানে ফি লিখবো, অ্যাকাউন্ট দিব, এখানে ট্যাক্স রেট হবে এখানে আপনার নো ভ্যাট। অ্যামাউন্ট কত, এখানে ফি কত আছে দেখেন, এই যে ফি হলো 2.64, এটা হলো ফি। তাহলে 2.64 দেওয়ার পর এখানে রিকনসাইল অপশনে ক্লিক করলাম। আমার কিন্তু এখানে কাজ, এখন দেখেন আমার এই ব্যালেন্সটা কিন্তু এখন ওয়াইজ অ্যাকাউন্টে কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে, ওয়াইজ অ্যাকাউন্টে কিন্তু আমার বেশি দেখাচ্ছে, মানে এখানে আমার অ্যাড হয়ে গেছে। এখন এটা আমার কি করতে হবে, জিরো করতে হবে। তাহলে এটা আমার কোন সাপ্লায়ারের পেমেন্ট, এখানে দেখেন লেখা আছে সেটা আমার কুবো ডিজাইনের পেমেন্ট। এখন কুবো ডিজাইনের তো আমার জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসের তো সব বিল পেমেন্ট হয়ে গেছে। তাহলে এখন বাকি আছে কোন মাস, মার্চ মার্চ মাস আমার বাকি আছে। তাহলে এখন কি করবেন, এখন আপনি কুবো ডিজাইনে যাবেন, আমি ঠিক করি, ডুপ্লিকেট উইন্ডো করি, কুবো ডিজাইনে যাবেন। কুবো ডিজাইনে গিয়ে এখন আপনি দেখতে হবে যে আপনার যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারিতে সব পেমেন্ট হয়ে গেছে মার্চ মাসে, তাহলে মার্চ মাসের এখন মার্চ মাসের প্রথম বিল কোনটা, মার্চ মাসের প্রথম বিল হলো আপনার এই যে এইটা, এইটা হলো আপনার মার্চ মাসের প্রথম বিল। তাহলে এখানে অ্যামাউন্ট কত আছে, 7596, কিন্তু আপনার পেমেন্ট হবে কত, আপনার পেমেন্ট করতে হবে কত, পেমেন্ট করতে হবে 738.83। তাহলে এখানে কি হচ্ছে, আমার বিল কিন্তু কম, পেমেন্ট বেশি, তাহলে আমার এই বিলটা কিন্তু সম্পূর্ণই পেইড হবে, এই বিলটা আমার কি সম্পূর্ণই পেইড হবে। তাহলে এই বিলটা আমি ওপেন করি, ওপেন করে এখানে ডেট কোনটা হবে, এই যে ডেট আমরা এখানে, এই যে এইখানে আমার যে পে আউট টাইমে যে ডেটটা দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে, 6/3/2020, এইটা হবে আমার ডেট। ওকে, তাহলে এখানে আমার যেহেতু দেখেন আমার কিন্তু এটা ফুললি পেইড হচ্ছে, এই কারণে কিন্তু আমি এখানে আমার ফুল অ্যামাউন্টই কিন্তু এখানে আছে, কারণ আমার পেমেন্ট হওয়া লাগবে কিন্তু এত, কিন্তু আমার এখানে তো বিল অ্যামাউন্ট কম, তার মানে আমার এই বিলটা ফুললি পেইড হয়ে যাবে। তাহলে এটা আমার ক্লিয়ার অ্যাকাউন্ট দিব, দিয়ে অ্যাড পেমেন্ট অপশনে ক্লিক করে দিব। এই যে দেখছেন এখানে আবার যে কি ব্যাপার, এটা যে তখন কিন্তু ছিল না, এখন দেখেন এটা রিসেন্ট মনে অ্যাড করলো। এখানে দেখেন এক্সচেঞ্জ রেট বসাতে বলতেছে, এটা কিন্তু আগে ছিল না, আমি কিন্তু প্রথমেও কিন্তু কোনো তখন এটা ছিল না, এক্সচেঞ্জ রেট কিন্তু ছিল না। এখন দেখেন এখানে এক্সচেঞ্জ রেট বসাতে বলতেছে, তাহলে এই রেটটা আপনি কই থেকে পাবেন, এই রেটটা আপনি কই থেকে পাবেন, এই যে দেখেন আপনার এইখানে কিন্তু এক্সচেঞ্জ রেট দেখেন দেওয়াই আছে, এইখানে দেখেন কি দেওয়া আছে, এইখানে কিন্তু দেখেন এক্সচেঞ্জ রেটটা কিন্তু আপনার দেওয়া আছে, এই যে দেখেন এক্সচেঞ্জ রেট, এক জিবি পিছন কত ইউরো, এইখানে দেখেন আমার কিন্তু এক্সচেঞ্জ রেট দেওয়া আছে, এই রেটটা আপনি তখন তাহলে কি করবেন, এখান থেকে কপি করবেন, এখান থেকে দেখেন এই যে এক্সচেঞ্জ রেট, এই যে যেটা সমান এক্সচেঞ্জ রেট, সেই এক্সচেঞ্জ রেটটা কপি করে এখানে আপনি পেস্ট করে দিবেন, এখানে পেস্ট করে দিয়ে অ্যাড পেমেন্টে ক্লিক করে দিবেন। আমার তখন ছিল না, কিন্তু এখন এটা অ্যাড হয়ে গেছে, তাহলে আপনারা দেখবেন যে অ্যাড হয়ে গেছে। এখন দেখেন আপনার সেটা কিন্তু সেই বিলটা কিন্তু পেমেন্ট হয়ে গেছে, কিন্তু আপনার কিন্তু এখানে দেখেন জাস্ট ব্যালেন্সটা কিন্তু কমছে, দেখেন আগে ছিল 738, এখন হয়ে গেছে কত, দাঁড়ান এই যে এখন দেখেন, এখন এই যে ঝামেলা হবে, এই এক্সচেঞ্জ রেটের জন্য এখন ঝামেলা হবে। এখানে কিন্তু 75 96 থাকবে, এখানে কোনো চেঞ্জ হওয়া যাবে না। এটা দাঁড়ান আমি এখান থেকে
দেখি এইটা এখানে দেখি ধরেন একটা, এটা যে নতুনে যা কিছুক্ষণ আগে আপডেট করছে, যেটা খুবই ঝামেলা। আমি দেখি এইটা দিয়ে দেখি হয় কিনা। 75 96 থাকা লাগবে। এইখানে দেখেন এখন ঝামেলা শুরু হয়েছে। এইখানে দেখেন এখন ঝামেলা শুরু হয়ে গেছে। আমি কিন্তু পেমেন্ট করতেছি ফুল অ্যামাউন্টই আপনার, কিন্তু ওখানে দেখেন আমার পেমেন্ট হচ্ছে কিন্তু আবার একবার এক্সচেঞ্জ রেট দিলে কম হচ্ছে, আবার কিন্তু বেশি কম বেশি হচ্ছে, কিন্তু এইটার জন্য এখন কিন্তু ঝামেলা হবে, আপনার ব্যালেন্স মিলবে না। স্যার বাইরে ক্যালকুলেটরে করে সেই অনুযায়ী বসানো যায় কি? এই অপশনটা আগে ছিলই না, এই যে এখন এই কিছুক্ষণ আগে এগুলো অ্যাড করছে। দাঁড়ান দাঁড়ান, ওয়েট 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 ওয়েট, সরি সরি, এটা আসলে ভুল হয়েছে আমার, সরি সরি, এটা আমারই ভুল হয়েছে। আমি দেখেন করছি কি, ওই ডেটটা দেন নাই, না অন্য ওই ডেটটা ওই দিয়েছে। ডেট না, আমি এখানে দেখেন করছি কি, আমি জিবিপিতে দেখেন আমি বিল তৈরি করছি, দেখেন এই যে আমার অ্যামাউন্ট হয়ে আছে কিন্তু জিবিপি। হ্যাঁ, ইউরোতে হবে ইউরো। হ্যাঁ, এটা হবে ইউরো, আমি ভুল করছি এইখানে। দাঁড়ান আমি ঠিক করে নিচ্ছি, সরি, তাই তো বলি কি এরকম সমস্যা এটা তো ছিল না, এখন দেখি, এখন দেখি এই অবস্থা। সো আপনাদের ওরকম আসবে না, সো আপনারা জাস্ট পেমেন্ট করে দিবেন। সো ধরেন আমি এখানে চেঞ্জ করে দিই, দেখেন আমার এটা কিন্তু ইউরো ছিল না, ইয়া ছিল, এই কারণে আসলে সমস্যাগুলো হচ্ছে। এত বলি কি ব্যাপার, এরকম তো আসার কথা না, কারণ এরকম ভাবে হলে তো আপনার ব্যালেন্স জীবনেও মিলবে না। এখন দেখি আমি ভুল করে রাখছি, ওকে, তিনটাই তাহলে আমি ভুল করে জিবিপি দিয়ে ইয়ে করছি, তিনটা ঠিক করতে হবে। সো আপনারা খেয়াল রাখবেন, যেমন আমার যেখানে দেখেন ভুল হয়েছে, আপনাদের যাতে এরকম ভুল না হয় খেয়াল রাখবেন। কারণ এক্সচেঞ্জ রেট আসে না, দেখেন প্রথমটা আমি করলাম, প্রথমে কিন্তু ছিল না, কারণ প্রথমটা কিন্তু আমার ঠিকই ছিল, ইউরো অ্যামাউন্টে কিন্তু ছিল। তো এই কারণে বললাম যে কি আবার প্রথমটা আসে না, এগুলো আসে কেন। এখন আমি ভালো করে খেয়াল করে দেখলাম যে এই অবস্থা। ওকে, তাহলে আপনার কিন্তু 1 থেকে 7 নম্বর স্টেপ কিন্তু সেম থাকবে। 8 নম্বর স্টেপ হলো কি, আপনার সেই সাপ্লায়ারে যাবেন, সাপ্লায়ারে গিয়ে দেখবেন, কারণ আপনাদের কিন্তু এরপর থেকে আর কোনো এক্স্যাক্টলি কোনো বিল কিন্তু আর পাবেন না। এখন কি হবে, এখন আপনার যে বিলগুলো থাকবে সেগুলো থেকে আপনার কি হবে, পেমেন্ট করতে থাকবে। তাহলে এখন আপনার এখানে অ্যামাউন্ট কত আছে, অ্যামাউন্ট আপনার এখানে 738.83। তাহলে আপনার পেমেন্ট করতে হবে কত, আপনি সেই সাপ্লায়ারে যাবেন, গিয়ে আপনি দেখলেন যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি সব পেমেন্ট হয়ে গেছে, মার্চ মাসটা বাকি। তাহলে আপনি মার্চ মাসটা পেমেন্ট করতে যাবেন। এখন মার্চ মাসে আপনি প্রথম বিল কত পাইলেন, প্রথমটা পাইলেন আপনার 75.96। এখন আপনার পেমেন্ট করতে হবে তো বেশি, বিল কম, তার মানে এই টাকাটা আপনার ফুললি, এই বিল কিন্তু আপনার ফুললি পেইড হয়ে যাবে। তাহলে আপনি বিলটা ওপেন করবেন, ওপেন করে এখানে আপনি ডেট দিবেন, সাথে পে আউট টাইম দেখে ডেটটা বসাবেন, ওকে, পেইড ফ্রম অ্যাকাউন্ট দিয়ে অ্যাড পেমেন্ট। এখন দেখেন কি হয়েছে, এখন কিন্তু আপনার এখানে ব্যালেন্সটা কি দেখেন, এখানে আপনার কমে গেছে, কিন্তু এখনো জিরো হয় নাই। এটা কিন্তু আমার অবশ্যই জিরো করতে হবে, এটা কিন্তু অবশ্যই আমার কি করতে হবে, প্রতিটা ট্রানজাকশন আমাকে জিরো করতে হবে, দেন আরেকটা ট্রানজাকশন আপনি হাত দিবেন। তাহলে এখনো কত পেমেন্ট করতে হবে, 662.87। তাহলে আমি মার্চ মাসের পরবর্তী
বিলটাতে যাই, তাহলে মার্চ মাসের পরবর্তী বিল কত অ্যামাউন্টে দেখি সেটা। তাহলে মার্চ মাসের পরবর্তী বিল হলো আমার 14.40। তার মানে এখানেও কি, এখানেও বিল অ্যামাউন্ট কম, পেমেন্ট অ্যামাউন্ট বেশি, তার মানে এটা ফুললি পেইড হয়ে যাচ্ছে। তো এটা ওপেন করবেন, ওপেন করে দেখেন এগুলো কিন্তু মার্চ মাসের 12 তারিখ, মানে মার্চ মাসের একদম শুরুর দিকে কিন্তু। সো এখানেও সেম, অ্যাড পেমেন্ট। আপনার কিন্তু দেখেন মার্চ মাসের দুইটা বিল এখানে 12 তারিখের, আগে কিন্তু কোনো বিল ছিল না, 12 তারিখই সর্বপ্রথম। তাহলে 12 তারিখের আপনার কিন্তু দুটো বিল এখানে পেমেন্ট হয়ে গেছে। এখনো ব্যালেন্স কত বাকি আছে? এখনো দেখেন ব্যালেন্স বাকি আছে 648.47। এখন আপনি আবার যান, তাহলে এখন আপনার পেমেন্ট বাকি আছে, আবার যান কুবো ডিজাইনে। এখন আপনি গিয়ে দেখলেন যে মার্চ মাসের 13 তারিখে যে বিলটা আছে সেই বিলটা 7,000 টাকা। তার মানে এই বিল থেকে আপনার কিছু টাকা পেমেন্ট হবে। তাহলে এখন কি আপনার বিল অ্যামাউন্ট বেশি, পেমেন্ট অ্যামাউন্ট কম। তাহলে এখন কি করতে হবে, বিলটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনার পেমেন্ট করতে হবে কত? আপনার পেমেন্ট করতে হবে 638.47। তাহলে আপনি কিন্তু এখানে আর এটা দিতে পারবেন না, কারণ আপনার কিন্তু এই টাকাটা ফুললি পেইড হচ্ছে না। আপনার হয়তো বাদ বাকি আরো যেটা ডিউ থাকবে সেটা হয়তো পরবর্তীতে পেমেন্ট হবে। তাহলে এখানে পেমেন্ট হচ্ছে কত? জাস্ট 638.47। তাহলে এখানে আপনি 638.47 লিখে দেবেন, কারণ আমার কিন্তু এখানে বিল অ্যামাউন্ট বেশি, পেমেন্ট অ্যামাউন্ট কম। এখানে সেম ডেট দিবেন, দিয়ে আপনি অ্যাড পেমেন্টে ক্লিক করবেন। এখন দেখেন আপনার কিন্তু এটা কি হয়ে গেছে, ব্যালেন্স কিন্তু আপনার এখানে জিরো হয়ে গেছে। তাহলে জিরো হয়ে গেছে, তাহলে কি করতে হবে? এখন আপনি আবার পরবর্তীটা রিকনসিলিয়েশন শুরু করবেন। পরবর্তী যখন আবার যাবেন, এটাও কিন্তু কুবো ডিজাইনের, যখন আপনি পরবর্তীতে যাবেন তখন কি হবে, তখন এই যে আপনার মার্চ মাসের কিন্তু এখনো দেখেন কিছু টাকা বাকি আছে, কিন্তু আপনার কিন্তু মার্চ মাস এখনো ফুললি পেইড হয় নাই। তখন আপনি মার্চ মাসের যে কয় টাকা আপনার ওখানে বাকি আছে, আপনার যদি পেমেন্ট হয় বেশি তাহলে আপনি ফুললি পেইড হবে, আর যদি পেমেন্ট হয় কম তাহলে কয় টাকা পেমেন্ট হচ্ছে সেই কয় টাকা আপনি এখানে লিখে দিবেন। সো এইভাবে কিন্তু আপনার কি হবে, আপনার যতগুলা বিল আছে কুবো কোরা সব কিন্তু আপনার জিরো মানে পেইড হয়ে যাবে। এমনকি এরকম হবে, দেখেন এই যে মাদি এসআরএল, দেখবেন যে এই দুটা কিন্তু আপনাদের কোনো বিল দেওয়া হয় নাই বা বিল নাই। এখানে দেখবেন যে মাদি এসআরএল নামে কিন্তু দুটা বিল আছে বা দুটা পেমেন্ট আছে, এর কিন্তু আপনার বিল দেওয়া হয় না। আপনারা কি করবেন, আপনারা দেখেন এখানে একটা আছে 275, একটা আছে 272.32, 275 টাকা ইউজ করে 275 টাকা ইউজ করে একটা বিল তৈরি করবেন। মাদি এসআরএল নামে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন, সেই কন্ট্যাক্টে 275 টাকা দিয়ে একটা বিল তৈরি করবেন। বিল ডেট দিবেন হলো আপনার 20/3/2020। এই দেখেন সাবমিট টাইম, এইখানে যে টাইমটা দেওয়া আছে এই টাইমটা হবে বিল ডেট। বিল ডেট ডিউ ডেট আপনি এটা দিবেন, এইটা দিয়ে বিল তৈরি করবেন, দেন এই দুইটা আপনি রিকনসাইল করবেন। আপনাদের কিন্তু এরকম হবে, দেখবেন যে সর্বলাস্টে গিয়ে একদম শেষে গিয়ে আপনাদের এরকম হবে, এই যে কুবো ডিজাইন, আপনি দেখবেন যে আপনার কুবো ডিজাইনের বিল আর নাই, মানে বিল শেষ কিন্তু পেমেন্ট হচ্ছে বেশি। আপনাদের কিন্তু এরকম হবে। আমি আবার বলতেছি, কুবো ডিজাইনে আপনাদের কিন্তু সর্বলাস্টে কি হবে, আপনি দেখবেন যে আপনার বিল আছে 1000 টাকার, কিন্তু পেমেন্ট হচ্ছে 9000 টাকা বা সামথিং এরকম, মানে এক কথা বিলের থেকে পেমেন্ট বেশি, আপনার আর কোনো বিল নাই। তখন কি করবেন, আপনার যে কয় টাকা কি হবে, আপনার বিল পেমেন্ট হচ্ছে বেশি, জাস্ট ওই কয় টাকা দিয়ে একটা নতুন একটা বিল তৈরি করবেন। আমি বোঝাতে পারছি? ধরেন আপনার কুবো ডিজাইনের সব বিল আপনি পেমেন্ট হয়ে যাচ্ছে, পেমেন্ট হতে হতে সর্বলাস্ট একটা বিল বাকি আছে, যে বিলের টাকা আপনার হয়তো 2000 টাকা, এবং আপনি সর্বলাস্ট এসে দেখলেন যে আপনি পেমেন্ট করেছেন 9000 টাকা। তাহলে কি হলো, এদিকে কিন্তু আপনার 7000 টাকা কিন্তু আপনি বেশি পেমেন্ট করেছেন, কিন্তু আপনার তো সেই 7000 টাকার বিল নাই।
আপনি 7,000 টাকার একটা বিল তৈরি করবেন, তৈরি করে আপনি সেটা রিকনসাইল করবেন। বুঝতে পারছেন? এরকম কিন্তু আপনাদের হবে। সো এইভাবে আপনারা কমপ্লিট করে ফেলুন। তাহলে আপনার কি হবে, আপনার কিন্তু ওয়াইস ক্লিয়ারিং অ্যাকাউন্টটা কিন্তু একদম জিরো থাকবে, ব্যালেন্স জিরো হবে শেষ পর্যন্ত, এবং আপনাদের ইউরো সাপ্লাইয়ের যতগুলো বিল আছে সব কিন্তু কি হয়ে যাবে, সব কিন্তু পেমেন্ট হয়ে যাবে, এবং সব আপনার বিলগুলো সব জিরো হয়ে যাবে, পেমেন্ট হয়ে যাবে। সো এইভাবে আপনারা ট্রান্সফার ওয়াইজের রিকনসিলিয়েশনটা করবেন। ট্রান্সফার ওয়াইজের রিকনসিলিয়েশনটা এইভাবে আপনারা করবেন। তবে হ্যাঁ, আপনাদের প্রথমে কিন্তু কনফিউজ হবে, কারণ এখানে আপনার অ্যামাউন্ট নিয়ে কিন্তু একটু কনফিউজ হবে। অনেক সময় হয়তো আপনি ভুল করে এই অ্যামাউন্টটা নিয়ে, হয়তো এই অ্যামাউন্ট দিয়ে আপনি খুঁজবেন, হয়তো অনেক সময় ভুল করে আপনি এই অ্যামাউন্টটা আপনি এই ব্যাংকে খুঁজবেন। সো এই কারণে কিন্তু আপনাদের ভুল হতে পারে। সো ভুল হতেই পারে, স্বাভাবিক। সো আপনাদের আমি আবার বলে দেই, আপনার প্রথম নাম্বার স্টেপ হবে ওয়াইস ক্লিয়ারিং নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটা কারেন্সি হবে ইউরো কারেন্সি। 2 নাম্বার স্টেপ হবে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করুন, যেটার নাম হবে ট্রান্সফার ওয়াইজ ফি। 3 নাম্বার রুলস হলো একটা এক্সপেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ট্রান্সফার ওয়াইজ ফি নামে। হয়ে গেল। 4 নাম্বার স্টেপটা হলো আপনি নিচ থেকে রিকনসিলিয়েশন করবেন শুধুমাত্র জুন মাস পর্যন্ত। এই যে দেখেন, শুধুমাত্র এই কয়টা, শুধুমাত্র এই কয়টা 25/6 তারিখ পর্যন্ত, এই কয়টা, উপরেগুলো করবেন না। সো আপনি নিচ থেকে যাবেন। সো আপনি নিচ থেকে যা থেকে আপনি প্রথমে 4 নাম্বার স্টেপ হলো কি, এই যে দেখেন অ্যামাউন্ট পেইড বাই কলামে যে অ্যামাউন্টটা আছে, সেই অ্যামাউন্টটা আপনাকে খুঁজে বের করতে হবে, যেটা কোন ব্যাংক থেকে টাকাটা নিয়েছে, টাকাটা কোন ব্যাংক থেকে নিয়েছে সেই ব্যাংক আপনি খুঁজে বের করলেন। 4 নাম্বার স্টেপ শেষ। 5 নাম্বার কি হবে, 5 নাম্বার হবে আপনি সেটা ট্রান্সফার করবেন। ট্রান্সফার অপশনে ক্লিক করে ওয়াইস ক্লিয়ারিং অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন, ট্রান্সফার অপশন সিলেক্ট করবেন। 6 নাম্বার স্টেপ হলো ইউরো অ্যামাউন্টের জায়গা, ইউরো অ্যামাউন্ট সেই কলামে বা সেই বক্সে আপনি যেটা রিকনসাইল করতেছেন সেটার আপনার ইউরো অ্যামাউন্টটা কত, যে অ্যামাউন্ট কনভার্ট অ্যান্ড সিন টু, এইটা হলো ইউরো অ্যামাউন্টের কলাম। সো এইখানে কত অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা ওখানে বসাবেন। 7 নাম্বার স্টেপ হলো কি, এরপর আপনার ট্রান্সফার ওয়াইজ যে ফিটা, সেই ফিটা আপনি ওখানে কি করবেন, ব্যাংক ফি অপশনে ক্লিক করে সেই ফিটা আপনি রিকগনাইজ করবেন, রিকনসাইল করে দিবেন, শেষ। আপনার কিন্তু ওখানে কাজ শেষ। এখন সর্বলাস্ট হলো 8 নাম্বার স্টেপ, সেটা হলো যে আপনার দেখতে হবে সেটা কোন সাপ্লায়ারের, সেই সাপ্লায়ারে গিয়ে আপনি বিলগুলো কি করবেন, পেমেন্ট দেখাবেন। কোন অ্যাকাউন্টের মাধ্যমে, ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট দেখাবেন। তাহলে আপনার কিন্তু কাজ শেষ, এবং আপনার প্রতিটা ট্রানজ্যাকশন যখন এই কাজ শেষ হয়ে যাবে, আপনার ওয়াইস ক্লিয়ারিং অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই কি হবে, জিরো হবে। সো এইভাবে ট্রান্সফার ওয়াইজ রিকনসিলিয়েশনটা করবেন। রিকনসিলিয়েশন করতে গেলে কোনো সমস্যা হলে সেটা বলবেন। সো আপনাদের কারো কোনো কোশ্চেন আছে না, যদি কোশ্চেন থাকে তাহলে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন, আপনাদের সমস্যাটা সলভ করে দিই। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কাইন্ডলি একটু হ্যান্ড রেজ করেন। ওকে, আপনাদের নেক্সট ক্লাসে পেরোল জার্নালটা দেখাবো। পেরোল জার্নাল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পেরোল জার্নাল, যে পেরোল জার্নালটা কিভাবে দিতে হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, সালাউদ্দিন ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। ওয়ালাইকুম আসসালাম। এক্সেল ফাইল ওপেন করুন প্লিজ। এক্সেল ফাইলে, হ্যাঁ এক্সেল ফাইলে এক্সেল ফাইলে এই যে আপনার দুই রকম আছে, যে স্ট্যাটাস আছে, একটা ক্যান্সেল একটা ট্রান্সফার। ক্যান্সেলটা আসলে কি হয়? ক্যান্সেলটা বাদ, ক্যান্সেল এখন রিকনসাইল করতে হবে, এটা তো আপনার অ্যামাউন্ট আপনার 0 এটা তো আপনি রিকনসাইল করতেও পারবেন না। ক্যান্সেল গুলো বাদ, আমি তো বলে দিলাম যে ক্যান্সেল গুলো বাদ, শুধুমাত্র যেগুলো ট্রান্সফার্ড হয়ে গেছে সেইগুলোর কাজ জি, করবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, তারপরে ওকে, মাহবুব ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। ভাইয়া, রিকনসিলিয়েশন করার জন্য ওই ওয়াইস এর মানে ভূমিকাটা কি, এটা যদি একটু ক্লিয়ার করতেন। ওয়াইজের ভূমিকা, আপনি পেমেন্ট করবেন, যেহেতু আপনি বিল তৈরি করছেন ইউরো অ্যামাউন্ট দিয়ে,
আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে ইউরো কারেন্সির ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। আর ওটার জন্য আমি ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্টটা আমি ইউজ করলাম। কারণ দেখলেনই আচ্ছা। তো, আমি যদি আপনার অন্য কোনো ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চাই বা যদি করতে গেলে ধরো ওই যে আমার ওখানে রেট বসাতে হচ্ছে, যার কারণে কিন্তু আমার রেট কি হচ্ছে, আপনার কিন্তু পেমেন্ট কম বেশি হয়ে যাবে। সো এই কারণে যেহেতু ইউরো কারেন্সির আমার বিলটা পেমেন্ট করতে হবে, এই কারণে আমার ইউরো কারেন্সির একটা ওয়াইজ ক্লিয়ারিং অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আচ্ছা, ভাইয়া ওই আপনার ওয়াইজের যে মানে হোম পেজটা ছিল ওটাতে কি একটু যাওয়া যাবে? ওয়াইজের হোম পেজ বলতে ওয়া- আপনার? মানে যেখানে ওই যে তাদের চার্জ কাটার পর যে একটা অ্যামাউন্ট দেখাচ্ছিল। ওকে, হ্যাঁ, এই যে এইটা, এই যে এখানে চার্জ কাটার পর একটা, এই যে দেখেন 397 থেকে 1.72 চার্জ না, কাটার পর। এক্সেলে না ভাইয়া, ওই ওয়াইজের একটা পেজ আপনি গ্রিন কালারের দেখেছিলাম, সবুজ কালারের ছিল ওটা। বলেন, হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে এখানে, হ্যাঁ বলেন। ওটাতে আপনার ওই ওই চার্জটা কাটার পর, হ্যাঁ, হুম ওই এই যে এখানে যে, হ্যাঁ এইটা গ্যারান্টেড রেট টু এইচ, হ্যাঁ, 2 আওয়ার বা এরকম কিছু বোঝাচ্ছে, এটা আসলে কি? এটা আপনার এক্সচেঞ্জ রেট। এই যে 1 এটা আপনার এক্সচেঞ্জ রেট। 1 ও আপনার এক 1 জিবিপি সমান 1.15, এবং এই রেটটা 2 ঘন্টা পর্যন্ত এরকমই থাকবে, কম বেশি হবে না। আচ্ছা, এটা হলো এক্সচেঞ্জ রেট। বুঝতে পারছি। ওকে, তারপরে আর কোনো ঠিক কোশ্চেন? আছে, থ্যাংক ইউ। ওকে, তারপরে মুহিব ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই যে রিকনসিলিয়েশন করার সময় ওই ওয়াইজ অ্যাকাউন্ট ব্যালেন্স ঠিক করতে হইতেছে, এখন এটা কি এই আমাদের কাজের জন্য এটা, নাকি ক্লায়েন্ট ওই ওয়াইজের কথাই বলবে, নাকি আমাদের ইচ্ছা মতো আমরা কোনো গেটওয়ে ইউজ করতে পারবো, না না ওনারা দিয়া দিবেন? না, এটা তো ক্লায়েন্ট ইউজ করছে ভাই, পেমেন্ট করছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট ওয়াইজ অ্যাকাউন্ট ইউজ করছে। আর আমি আচ্ছা, এটা ওয়াইজ অ্যাকাউন্ট ইউজ ওয়াইজও করি। হইতে পারে, ক্লায়েন্ট ওয়াইজও ইউজ করতে পারে, পেপ্যালও ইউজ করতে পারে, বা কোনো গেটওয়ে পেপাল ইউজ ইউজ করতে করাটা পারে। আলাদা, পেপালটা আলাদা, ওটা ই কমার্স সাইট, ওটা আলাদা সিস্টেম। পেপালটা আচ্ছা, আচ্ছা। পুরোটাই আলাদা। পেপালটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে আপনার ওইখানে ট্রানজাকশন আপলোড করতে হয়। পেপালে এভাবে করতে হয় না, পেপালে ট্রানজাকশন আপলোড করতে হয়, আপলোড করে সেটা ম্যাচিং করতে হয়। পেপালে পুরো সিস্টেমটা আলাদা। আর ওয়াইজে কোনো আপলোড করতে হয় না। ট্রান্সফার ওয়াইজে এই ক্লায়েন্টের এই ওয়াইজটাই থাকবে নাকি? ওয়াইজটা ক্লায়েন্ট বেশি ইউজ করে। আর যদি কোনো ক্লায়েন্ট যদি পেপাল ইউজ করে, পেপালের ক্ষেত্রে জি, আপনার এইভাবে করতে হয় না। পেপাল এটা এরকম কি দেখাবেন পেপ্যালটা? না, পেপালটা আপনাদের এখানে নাই, পেপালটা আপনার ই কমার্সের সাথে ইনক্লুডেড। পেপালটা বুঝতে আপনাদের পারছি। এখানে নেই। ওকে। থ্যাংক ইউ। ওকে, শাহ আলম ভাই আপনার কি কোশ্চেন আছে একটু বলেন। শাহ আলম ভাই আপনার কি কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। জি, আমার কোশ্চেন যেটা ছিল, আগে দুই ভাইয়ের কোশ্চেনে আমার সমাধান হয়ে গেছে। ওকে ওকে, ফাহিম আলম ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন। আচ্ছা ভাইয়া, এই যে এক্সেল এর ডাটাটা, এটা কি আমাদের ক্লায়েন্ট হ্যাঁ, প্রোভাইড করবে? এবং আপনি ক্লায়েন্টকে বলবেন দিতে, ক্লায়েন্টকে বলবেন যে তোমার ওয়াইজ অ্যাকাউন্টের স্টেটমেন্টটা এক্সেল ফাইল আমাকে দাও, সে আপনাকে দিবে। আরেকটা কোশ্চেন, যদি মনে করেন ক্লায়েন্ট আমাকে স্টেটমেন্ট দিল পিডিএফ আকারে, পিডিএফ থেকে এক্সেলে কিভাবে করব এটা কি দেখানো যাবে? কিভাবে কনভার্ট করে? পিডিএফ থেকে এক্সেলে আপনার কনভার্ট করার জন্য বিভিন্ন ওয়েবসাইট থাকে। আপনার এখানে আমি যে ইয়াটা ইউজ করি সেটা হলো আপনার এই যে investintech.com, এটা একটা ওয়েবসাইট আমি ইউজ করি, যেটা ফ্রি। এখানে আমি পিডিএফ ফাইলটা আপলোড করি, এখান থেকে অটোমেটিক আপনার এক্সেলে কনভার্ট হয়ে যায়। যেরকম আপনার থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করে আপনার কনভার্ট করে নিতে হবে। আর ক্লায়েন্টকে আপনি যখন বলবেন যে ওয়াইজ অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট আমাকে দাও,
বা ওয়াইজ এর আপনার যে এটা বলবেন, তাহলে আপনাকে আপনি যদি বলেন এক্সেলে দাও, তাহলে সে আপনাকে এক্সেলে দিবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে। সো ওয়াইজ অ্যাকাউন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ওয়াইজ অ্যাকাউন্ট ক্লিয়ারিং করা কিন্তু ইজি, কিন্তু এই জিনিসটা কিন্তু অনেকে জানে না, অনেকে মনে করে কঠিন। সো এই কারণে কিন্তু আপনার ওয়াইজ এই অ্যাকাউন্টটা কিন্তু আপনার মানে অনেকে কাজ নিতে চায় না যখন দেখে ওয়াইজ এর কাজ আছে। তো এটা কিন্তু আপনাদের জন্য মনে করো একটা বেনিফিট থাকবে আপনাদের কাজ করতে গেলে। আর আরেকটা আপনাদের নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের নেক্সট ক্লাসে পেরোল জার্নাল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা ক্লাস হবে। সো আপনারা সবাই জয়েন করবেন। ওকে, ঠিক আছে। মাহবুব ভাই, আপনার কি কোশ্চেন আছে বলেন। হ্যাঁ ভাইয়া, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ওই আপনি বলতেন যে ওভার পেমেন্ট যদি কোনো সবগুলো পেমেন্ট দেওয়ার পরে, বিলগুলো পে করার পরে ওভার পেমেন্ট যদি দেখায়, হ্যাঁ সেক্ষেত্রে ওটা কি আমরা বাই ডিফল্ট আরেকটা ওই অ্যাকাউন্ট খুলে কন্ট্যাক্ট খুলে ওটাকে না না রিকনসিলেশন করে দিব, নাকি বায়ারকে জিজ্ঞেস করতে হয় যে এটা আপনার ওভার দেখাচ্ছে, না আপনার, সেক্ষেত্রে আমি এটা কিভাবে এটাকে দিতে পারি? কারণ এটা এই বায়ারের সাজেশন অনুযায়ী করতে হয়, এটা যদি একটু বলতেন। আপনার এখানে যেহেতু আপনাকে কাজ করতে দিয়েছে জুন মাস পর্যন্ত, এখন আপনি এখানে তো পেমেন্ট করতেছেন ঠিক নাই, আপনি তো 3-4টা বিলের একসাথে পেমেন্ট করতেছেন। এখন আপনি ধরেন জুলাই মাসের কোনো বিলের পেমেন্ট আপনি করেছেন, কিন্তু আপনাকে তো জুলাই মাসের কাজ দেয় নাই, বা হয়তো আপনাকে জুলাই মাসের বিল দেয় নাই। আপনি যখন জুন মাসের কাজ করতে গেলেন, আপনি যেহেতু পেমেন্টটা করছে জুন মাসে, কিন্তু ওই জুন মাসের পেমেন্টের মধ্যে জুলাই মাসের বিলের টাকাটাও আছে, কিন্তু আপনাকে বিল দেয় নাই। আচ্ছা। সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট যদি বিল দেয় তাহলে আপনি এন্ট্রি করবেন, আর যদি আপনাকে সে বিল না দেয় তাহলে শুধুমাত্র আপনার যে কয় টাকা আপনি বেশি পেমেন্ট করছে ক্লায়েন্ট, যেহেতু আপনাকে বিল দেয় নাই, শুধুমাত্র ওই কয় টাকার, আপনি তো এখানে তো সাপ্লাই নেম লেখাই থাকবে ডান পাশে, কুবো না কোরা না কি সাপ্লাই, ওই সাপ্লাইয়ের আন্ডারে আপনি ওই কয় টাকার একটা বিল তৈরি করবেন। বিল তৈরি করে আপনি মানে ওটা মানে ইয়ে করে দিবেন, কি বলে, ব্যালেন্সটা জিরো করবে, ট্রান্সফার ওয়াইজ অ্যাকাউন্টে মানে ব্যালেন্সটা ব্যালেন্সটা জিরো করবে। জিরো করে সবসময় দেখাতে হয়। হ্যাঁ, আপনার প্রতিটা ট্রানজাকশনের শেষে কিন্তু ব্যালেন্স জিরো করতে হবে। আপনার প্রতিটা যে ট্রানজাকশন ট্রান্সফার ওয়াইজের, প্রতিটা ট্রানজাকশন আপনার কিন্তু কি করতে হবে, ট্রান্সফার ওয়াইজের ব্যালেন্স জিরো করেই কিন্তু পয়সাটার হাত দিবেন, নাহলে কিন্তু হবে না। কারণ এইগুলো কিন্তু অলরেডি এগুলো কিন্তু পেমেন্ট হয়ে গেছে, এগুলো কিন্তু পেমেন্ট হয়ে গেছে। সো আপনি জিরো না করলে কিন্তু ডিউ থাকবে, কিন্তু ডিউ তো মানে থাকা যাবে না, কারণ ক্লিয়ারিং অ্যাকাউন্ট অবশ্যই। হ্যাঁ বিল সাইকেলের রিজনের কারণে ওই টাকাটা মানে পরবর্তী সাইকেলে পড়ে গেছে, হ্যাঁ এটা হ্যাঁ কিন্তু বলতে চাচ্ছেন। হ্যাঁ, পরবর্তী সাইকেলে আপনার পড়ে গেছে, কিন্তু আপনাকে তো পরবর্তী সাইকেলে কাজও দেয় নাই বা আপনাকে বিলও দেয় নাই, কিন্তু আপনার তো এই সাইকেলটা কমপ্লিট করে রাখতে হবে। বুঝতে পারছেন, আপনার তো জুন মাস জি পর্যন্ত কমপ্লিট জি করে রাখতে হবে। জি, বুঝতে পারছি। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের নেক্সট ক্লাস কিন্তু পেরোল জার্নালটা হবে ইম্পর্টেন্ট, সবাই জয়েন করবে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।